ঘুরে যাবে, ঘুরে গেল। এখন আবার এই 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 নেটটা কাজ করা শুরু করবে এবং এবং পিংও ওই 1 নাম্বার নেট দিয়ে চলে যাবে। ঠিক আছে, পিং এখন 1 নাম্বার নেট দিয়ে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার অটো ফেইলওভার। এখন আসেন হচ্ছে আজকের আরেকটা টপিক ছিল হচ্ছে লোড ব্যালেন্স। অনেকে বলে ভাই আমি দুইটা আইএসপি নিছি, আমার একটা আইএসপি দিয়ে ব্যান্ডউইথ আছে 10 এমবি আর একটা আইএসপি দিয়ে আছে 10 এমবি, আমি চাই দুইটা আইএসপি দিয়েই আমার ট্রাফিক জ্যাম আর খামাখা আইএসপি দিয়ে আমি টাকা দিই মাসে মাসে, এই টাকাটা তো পুরো থাকে। ঠিক আছে, সো আমার দুইটা আইএসপি দিয়ে যাবে, এটা অনেকের রিকোয়ারমেন্ট। এটা এটা করা যায় খুব সহজে। হ্যাঁ, সেটা হচ্ছে কিচ্ছু না। এইখানে আপনি যে কাজটা করবেন, এটা করতে হইলে এই রাউটে যাবেন, রাউটে গিয়ে এই যে গেটওয়েটা আছে না, এই গেটওয়েটা এইখানে এই যে এখানে ক্লিক করে এইখানে এই সেকেন্ড আইএসপির গেটওয়েটা বসায় দিবেন, বসায় দিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে দুই দিক দিয়ে ট্রাফিক যাবে। ঠিক আছে, এই গেটওয়ে দিয়ে একটা প্যাকেট এই গেটওয়ে দিয়ে যাবে আর একটা প্যাকেট ওই গেটওয়ে দিয়ে যাবে, লোড ব্যালেন্স হয়ে গেল, দুই দিকে দিয়ে ট্রাফিক যাবে, লোড আপনার 100 দুই দিক দিয়ে আপনি ব্যান্ডউইথ ইউজ করতে পারবেন। আপনি চাইলে এইখান থেকে এখানে লোড ব্যালেন্সিংটা আপনি 3:1 করতে পারেন, 2:1 করতে পারেন। যদি আপনি চান, আপনি চাচ্ছেন 3:1 করতে, তাহলে কি করতে হবে? তাইলে আপনার আইএসপি এই 1 এর আইপিটাকে দুইবার করে বসাইতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আইএসপি 1 এর গেটওয়ে। এই আইএসপি 1 এর গেটওয়ে যদি আপনি এইভাবে দুইবার বসান, তাহলে হয়ে গেলে 2:1, অর্থাৎ দুইটা প্যাকেট যাবে হচ্ছে আইএসপি 1 দিয়ে, একটা প্যাকেট যাবে হচ্ছে আইএসপি 2 দিয়ে। ঠিক আছে, এইভাবে 2:1 এ যাবে। এবার আপনি যত বাড়াবেন তত আপনার ইয়া বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের ট্রাবল শুটের অভিজ্ঞতা, পার্সোনাল অভিজ্ঞতা বলে যে এইটা কখনোই করবেন না। হ্যাঁ, ছোট্ট অফিস হলে করা যায়, কিন্তু যখনই আপনার বড় অফিস হয়, বড় ব্যান্ডউইথ হবে, এটা কখনোই করবেন না। এটা যখনই করবেন তখনই আপনি প্যাকেট লস হওয়া শুরু করবে, আপনার প্যাকেট লস না, সরি, স্লো হওয়া শুরু করবে। হ্যাঁ, আপনি অনেক স্লো পাবেন, কারণ আপনি ওই যে বলছিলাম ইয়াহুর প্যাকেট একটা এইদিকে যাবে, আরেকটা ওইদিকে যাবে, আরেকটা ওইদিকে যাবে, আরেকটা ওইদিকে যাবে। এবং এক আইএসপি যদি সিঙ্গাপুর থেকে ইয়াহুর সার্ভার রিজলভ করবে, আরেক আইএসপি ইউকে থেকে ইয়াহুর সার্ভার রিজলভ, কোন আইএসপি কোন দিক থেকে রিজলভ করে এটা আপনি জানেন না। ঠিক আছে, সো দেখা যাবে দুইটা প্যাকেট আসছে, 5টা প্যাকেট এখনো আইসা পৌঁছায় নাই, আপনার ইয়ার প্যাকেট আপনার ব্রাউজারে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, সো এটা কখনোই সাজেস্টেড না যে এইভাবে লোড ব্যালেন্স করা। আপনার যদি ব্যান্ডউইথ হয় যে 2 এমবি আর 2 এমবি 4 এমবি ব্যান্ডউইথ হয়, দুই জায়গা থেকে যদি 5 এমবি 5 এমবি 10 এমবি হয়, তাহলে আপনি চালাতে পারেন, তার মানে আপনি অফিসের ইউজারই হচ্ছে 5 জন, চালাতে পারেন, তেমন একটা সমস্যা হবে না। কিন্তু যখন আপনার ব্যান্ডউইথ হয়ে যাবে 50-60 এমবি, ব্যান্ডউইথ হয়ে যাবে 100 এমবি ব্যান্ডউইথ হবে, তখন কখনোই এটা চালাবেন না, এটা সাজেস্টেড না। এটা করলে আপনার স্লো প্রবলেম শুরু হবে। ঠিক আছে, তাইলে আপনি লোড ব্যালেন্স করেন কিভাবে? লোড ব্যালেন্সিং এর এটার জন্য অনেক মেকানিজম আছে, অনেক কঠিন কঠিন মেকানিজম আছে। এইটা আসলে খুব দক্ষ হস্তে না হইলে এটা না করাই ভালো। এটার জন্য লোড ব্যালেন্সার আলাদা ডিভাইসই আছে এই ধরনের লোড ব্যালেন্সিং করার জন্য। ঠিক আছে, সো এটা খুব ভালো নলেজেবল না হলে এটা না করাই সাজেস্টেড। ঠিক আছে, আচ্ছা, এবার আসি হচ্ছে, তাহলে অটো ফেইল ওভার গেল, বেসিক লোড ব্যালেন্সিং এই টপিকটাও গেল। বাকি আছে হচ্ছে আজকে টপিকসের ফায়ারওয়াল। ঠিক আছে, ফায়ারওয়াল বাকি আছে, আর হচ্ছে আপনার এই ইয়াটা বাকি আছে, কি বলে, নেটের একটা ডিসকাশন বাকি আছে। ভাইয়া, হ্যাঁ 5 মিনিট কি ব্রেক দেওয়া যাবে ভাইয়া? কিছু মনে করবেন না? হ্যাঁ, ডেফিনেটলি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এটা আলাপ করি এর মধ্যে। লোড ব্যালেন্সিং এর আলাদা ডিভাইস গুলো কি হয়? লোড ব্যালেন্সিং এর সবচাইতে দামি যে ডিভাইস সেটা হচ্ছে কি জানি সোহাগ নামটা ভুলে গেলাম। F5 সবচাইতে দামি ডিভাইস। এটার সর্বনিম্ন দাম হচ্ছে আপনার 1 কোটি টাকা। এটা সবচেয়ে ভালো কাজ করে, এপিএক্স লোড ব্যালেন্সিং এর ডিভাইস করে সবচেয়ে ভালো। মানে রিজনেবল প্রাইসের মধ্যে কোনগুলা? রিজনেবল আপনার রিজনেবল প্রাইস বলতে আসলে এরকম কিছু পাবেন না, আপনার ম্যানুয়াল সিস্টেমে যেতে হবে।
মাইক্রোডিগে করা যায়, আমি বললাম না যে বেশ দক্ষ হইতে হবে, আপনাকে সারাক্ষণ মনিটরিং এ থাকতে হবে। মাইক্রোডিগেও করা যায়। মাইক্রোডিগে ওটাকে বলে হচ্ছে আপনার ম্যাঙ্গল করে দুইটা আলাদা নেটওয়ার্ক করতে হবে, ল্যানের নেটওয়ার্ক দুইটা আলাদা করতে হবে। এইখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক, এটা 192.168 নেটওয়ার্ক, এটা 10.10.10 একটা নেটওয়ার্ক, দুইটা আলাদা নেটওয়ার্ক করলেন। এবার আপনি বলে দিলেন যে এই নেটওয়ার্কটা সবসময় ISP1 দেওয়া যাবে, এই নেটওয়ার্কটা সবসময় ISP2 দেওয়া যাবে। যদি ISP1 ডাউন হয় তাহলে এই নেটওয়ার্কটা ISP2 দিয়ে বের হবে, ISP2 যদি ডাউন হয় এই নেটওয়ার্কটা ISP1 দিয়ে বের হবে। হ্যাঁ, এইভাবে আপনার ম্যাঙ্গল করে প্যাকেট আলাদা আলাদাভাবে মার্ক করে প্যাকেট মার্ক করতে হয় আর কি, যে আমার এই ল্যানের প্যাকেট, প্রত্যেকটা প্যাকেট আসবে এই ল্যান থেকে, আসার পরে এটা মার্কিং হবে, যেটা যেটা মার্কিং প্যাকেট এইটার ডিফল্ট আউট এদিক দিয়ে যাবে। যে প্যাকেটের মধ্যে এরকম মার্কিং গুলো আছে ISP2 এর মার্ক করা আছে, এগুলো সব ISP2 দিয়ে যাবে। এইভাবে ম্যাঙ্গল করে জিনিসটা করা যায়। এখন এটা করতে হইলে, এটা ভালোভাবে করতে হইলে এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, ম্যাঙ্গলিংটা আপনি ভালোভাবে বুঝতে হবে, কিভাবে ম্যাঙ্গল কাজ করে, প্যাকেট মার্কটা কিভাবে করতেছে, কখনো যদি প্রবলেম হয় ট্রাবল শুটটা কিভাবে হবে, আপনার ইয়াটা কিভাবে যাবে। যেমন আপনি যখনই আপনি ম্যাঙ্গল করবে এবং ম্যাঙ্গল করে যখন এটাকে বলা হচ্ছে পলিসি বেস রাউট, সিসকোতে বলা হচ্ছে PBR, পলিসি বেস রাউট। ঠিক আছে, যখন এই কাজটা আপনি করবেন তখন দেখবেন যে এই জায়গায় আপনি যে রাউট ইনএক্টিভ আছে না একটা, হ্যাঁ একটা ডিফল্ট আউট ইনএক্টিভ আছে আর একটা ডিফল্ট আউট ইনএক্টিভ নাই। ISP1 একটা ইনএক্টিভ, ISP1 ইয়ারটা হচ্ছে অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ নাই। ঠিক আছে, এরকম যখন হবে, এখানে তো দুইটা একই দিকে দিয়ে দিছি। আচ্ছা, এরকম যখন হবে, যখন আপনি ম্যাঙ্গল করবেন এবং প্যাকেট মার্ক করবেন তখন দেখবেন দুইটাই অ্যাক্টিভ, এখানে দুইটাই ব্ল্যাক হয়ে থাকবে। ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে যে রাউটিং মার্ক যখন আপনি লিখে দেবেন তখন হচ্ছে যে যে প্যাকেট রাউট মার্কিং হবে শুধুমাত্র ওই প্যাকেটগুলো আপনার এখান থেকে ওইখানে যাবে, মানে মার্ক হয়ে যাবে প্যাকেটগুলো। ঠিক আছে, দুইটাই অ্যাক্টিভ। ঠিক আছে হ্যালো, এই ক্ষেত্রে কি ভাই ডিসটেন্সটা কি সেম হবে না আলাদা হবে কি? ডিসটেন্সটা এই ক্ষেত্রে সেম হবে, আপনি যদি ডিসটেন্স বাড়ায়ও দেন কোনো সমস্যা হয় না। ঠিক আছে, ওইটা অ্যাক্টিভই থাকবে, আপনি যেটা রাউট মার্ক করা থাকবে এটা অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, এটা এবং ওই প্যাকেটটা অন্য কোনো কিছু চিনবে না, ওই প্যাকেটটা এই টেবিলে অন্য কোনো রাউট যদি থাকে সে কোনো রাউট চিনবে না, সে সবসময় ওই দিকটা বের হয়ে চলে যাবে। যেহেতু প্যাকেট মার্ক করছেন সে অন্য কোনো রাউট চিনবে না, সে ওই দিক সব ট্রাফিক ওই দিক দিয়ে বের করে দিবে। হ্যাঁ, এরকম হবে আর কি। আচ্ছা, এইভাবে করা যায়, বাট এটা করতে হইলে আপনাকে সবসময় মনিটরিং রাখতে হবে। মানে এটা খুব ট্রাবল শুট আছে, এটার মধ্যে অনেক ট্রাবল শুট আছে, এই কারণে আমরা এগুলো সাজেস্ট করি না। আমরা যারা ISP তে করি আমরা এগুলো সাজেস্ট করি না, এগুলো করেন। হ্যাঁ, এটা একটা আছে, প্লাস হচ্ছে আপনার আর F5 T5 যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে কোনো সার্ভার টার্ভার থাকে, এগুলো তার অনেক ব্যাপক কাজ করা যায়, এগুলোতে অনেক কাজ আছে। বর্তমানে আপনার যে আছে কি বলে ফায়ারওয়াল গুলাতে এরকম লোড ব্যালেন্স করা যায়, ফর্টিনেটের ফায়ারওয়ালে লোড ব্যালেন্স করা যায়, ওখানে আলাদা ওরা লোড ব্যালেন্সিং এর জন্য ওই ফিচারটা ওরা অ্যাক্টিভেট করে রাখছে। যেই ইউজারটা, যে পিসিটা, মনে করেন আপনার পিসিটা যাচ্ছে, সে ISP1 দিয়ে যাচ্ছে yahoo.com এর প্যাকেট, একবার যদি yahoo.com সে ISP1 দিয়ে শুরু করে, সেই yahoo.com এর প্যাকেট ISP1 দিয়েই সে পাঠাবে সমস্ত প্যাকেট, সে ওই 5টা প্যাকেট আবার আরেক দিকে পাঠাবে, এটা হবে না, এটা করবে না সে। হ্যাঁ, সে সমস্ত প্যাকেট ওই দিকেই পাঠাবে সে। এটার আরেকটা কাজ ইয়াতেও এই মাইক্রোডিকেও এটা করা যায়, মাইক্রোডিকেও এরকম আছে, আরেকটা ফিচার আছে, আর ওইটাও ম্যাঙ্গল দিয়েই করতে হয়। সে একটা ক্যালকুলেশন করে, হ্যাঁ একটা যোগ বিয়োগ ক্যালকুলেশন করে, এই কারণটা আমি ভুলে গেছি, অনেকদিন আগে একবার করছিলাম। হ্যাঁ, ক্যালকুলেশন করে সে একটা ভ্যালু সেট করে এই ভ্যালুটা CNN এর ভ্যালু যদি এত হয়, এই ভ্যালু হইলে সে এই দিক দিয়ে পাঠাবে, সব এত ভ্যালুর সব প্যাকেট সে ISP1 দিয়ে পাঠাবে, আর এই ভ্যালুর সব প্যাকেট সে ISP2 দিয়ে পাঠাবে। সো প্রত্যেকটা প্যাকেট আসবে তার কাছে, প্রত্যেকটা সাইডের প্যাকেট আসবে, সে এটার একটা যোগ বিয়োগ করে একটা ক্যালকুলেশন করে, সে ক্যালকুলেশন করে একটা ভ্যালু বের করে, ওই ভ্যালু ISP1 সাথে ম্যাচ করলে ওইটা ISP1 দিয়ে করবে, এই ভ্যালুর প্যাকেট এদিকে পাঠাবে, এই ভ্যালুর প্যাকেট এদিকে পাঠাবে। এবার আপনার সাইড যাই আসুক না, এটার কারণটা ভুলে গেছি, এটা পরবর্তীতে হইলে আপনাদের এটা করে দেখাবো। ওইটা আমি জীবনে একবারই একজনকে ইউজ করতে দেখছি, থাইল্যান্ডের এক IT আছে, সে এটা ইউজ করছে সাহস করে, এটা কেউ এইগুলো ইউজ করতে দেয় না, এগুলো অনেক ক্যালকুলেশন আছে,
সো এটা ভালোভাবে না জানলে এগুলাকে ইউজ করতে চায় না। ভাই তাহলে মাইক্রোটিকে হচ্ছে যে মিঙ্গেল যে এআই থেকে করা যায়, আর 40 নেট যেটা ওটা থেকে হচ্ছে ওর একটা নিজস্ব ওরা বাই ডিফল্ট 14 এর সিসকো দিছে, সিসকোর বর্তমানে এনজিএফডব্লিউ যেগুলা ফায়ারওয়াল আছে ওরাও ডিফল্ট ফিচার এটা করে দিয়েছে, ওদের ফায়ারওয়াল গুলাতে এই ধরনের ফিচার আছে, এখন এটা করা যায়, লোড ব্যালেন্সটা করা যায়। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা ব্রেক ব্রেক থেকে শেষ করবো, এখন শুরু করবো আবার। ভাই আচ্ছা, এরপরে ইয়েটা আমাদের টপিকসটা ছিল কি, নেটিং, নেটিং নিয়ে টপিকস ছিল। পরের টপিকসটা হচ্ছে নেটিং নিয়ে। সো নেট নিয়ে যেটা ইয়ে করব, অলরেডি নেট নিয়ে কিছু কথাবার্তা বলছি। হ্যাঁ, ওকে, নেট নিয়ে অলরেডি কথাবার্তা বলছি, এখন একটু নেটটা আরেকটু ক্লিয়ারলি বুঝেন। হ্যাঁ, এখানে বুঝার একটা ইয়ে আছে, এটা হচ্ছে নেট জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা, মনে করেন একটা প্যাকেটের মধ্যে কি থাকে, একটা প্যাকেটের মধ্যে থাকে এটা হচ্ছে আমার একটা প্যাকেট, তাই না? এটার মধ্যে কি আছে, সোর্স আছে আর ডেস্টিনেশন আছে। আচ্ছা, ডেস্টিনেশন হচ্ছে আমার, ডেস্টিনেশন প্যাকেটটা হচ্ছে আমার 8.8.8.8, আর সোর্স হচ্ছে কি, সোর্স হচ্ছে আমার 172.172, সোর্স হচ্ছে আমার 192.168.198.10 আমার সোর্স, ঠিক আছে? আচ্ছা, এই প্যাকেটটা নিয়ে যখন সে রওনা হয়, আমার পিসি এই প্যাকেটটা জেনারেট করছে। হ্যাঁ, এই প্যাকেটটা আমার পিসি রওনা হয়েছে ডেস্টিনেশনকে 8.8.8, এর সোর্স হচ্ছে আমার 192.168। এটা পিসি পাঠাইছে কার কাছে, কোথায় পাঠাবে সে, যখন আমার অন্য নেটওয়ার্কের আইপি হইলো তখন সে ডেফিনেটলি এটা পাঠাবে হচ্ছে সে তার গেটওয়ের কাছে, রাইট? এটা আমরা এতক্ষণে আমরা এটা নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে এতক্ষণ। সে পাঠাবে হচ্ছে তার গেটওয়ের কাছে, 8.8.8 সে এটা গেটওয়ের কাছে পাঠাচ্ছে। গেটওয়ে কি করতেছে, গেটওয়ে দেখতেছে ও আচ্ছা 8.8.8 এইটা তো আমি জানি না, এটা আমি আপস্ট্রিমের কাছে পাঠাই দেই, আমি ইন্টারনেটের কাছে পাঠাই দিই, ও বুঝবে এটা কোথায় আছে। এখন গেটওয়ে করলো কি, গেটওয়ের আপস্ট্রিমকে তার এখানে মনে করেন আমরা বলছিলাম না যে 172 সিরিজ ধরে নিলাম এটা একটা পাবলিক আইপি, ঠিক আছে? এখন সে করলো কি, সে এই যে সোর্স আইপি 192.168 এটা একটা প্রাইভেট আইপি, প্রাইভেট আইপি যখন সে যদি এটা রাউট করে সে যদি উপরের দিকে পাঠায় দেয়, ইন্টারনেট কাছে পাঠায় দেয়, ইন্টারনেট কি এটা অ্যাকসেপ্ট করবে? এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না ইন্টারনেট, কারণ সারা ওয়ার্ল্ডে বলা আছে যে প্রাইভেট আইপি কখনো ইন্টারনেটে যাইতে পারবে না। সো এটা কোনো না কোনো জায়গায় ওইটা ডিসকার্ড হয়ে যাবে। আমি যদি জোর করে পাঠাইও দেই তাহলে উপরের আপস্ট্রিম রাউটার, আমার আইএসপি রাউটার, ওই যখনই সে দেখবে ও সোর্স একটা প্রাইভেট আইপি, আমি তো এটা রিসিভ করবো না, সেটা ডিসকার্ড করে দিবে, ঠিক আছে? সোর্স আইপি। তাহলে আমার এমন একটা মেকানিজম করতে হবে যাতে আমার উপরের দিকে আমার এই সোর্সের এই প্রাইভেট আইপিটা না যায়, ঠিক আছে? এই মেকানিজমটা কি বলা হচ্ছে মাস্কিং করা, নেট করা। নেট মানে কি মাস্কিং করে আর কি। ওই যে মাস্কওয়ার্ড একটা দেখছিলাম না, নেট যখন উপরে মাস্কওয়ার্ড দেখছিলাম না, এটা মাস্কওয়ার্ডের কাজটা কি, মাস্কওয়ার্ডের কাজটা হচ্ছে এই যে সোর্স সে আমি পাঠাইলাম, এই আইপির উপরে
এই আইপিটা প্যাকেটে আছে, হ্যাঁ প্যাকেটের গায়ে আছে, এটার আইপির উপরে সে একটা লাগাই দেয় একটা স্কচ টেপ মাইরা, সে অন্য আরেকটা আইপি মাস্কিং করে লাগাই দেয়, ঠিক আছে। সেটা কি, সেটা হচ্ছে এরকম, এটাকে ঢাইকে দেয়, ঢাইকা সেইখানে তার মতো করে একটা আইপি সে বসায়। কোন আইপিটা বসায়, সেটা হচ্ছে এই পাবলিক আইপিটা সে বসায়, ঠিক আছে। এখন সোর্স আইপি হয়ে গেছে, এই প্যাকেটটার সোর্স আইপি হয়ে গেছে হচ্ছে পাবলিক আইপি। পাবলিক আইপি কত, আমার রাউটারে আমি পাবলিক আইপি ধরে নিচ্ছি হচ্ছে 172.16.16.2, এই পাবলিক আইপিটা আমি বসাই দিলাম, ঠিক আছে। এই পাবলিক আইপিটা আমি বসাই দিলাম। এবার এই প্যাকেটটা যখন নাকি ইন্টারনেটের কাছে যায়, তখন ইন্টারনেট ওয়ার্ল্ড এই প্যাকেটটাকে দেখে ঠিক এইরকম। ইন্টারনেট ওয়ার্ল্ড এই প্যাকেটটাকে ঠিক এরকম দেখে, যে এর এক পাশে আছে হচ্ছে 888888, আরেক পাশে আছে হচ্ছে পাবলিক আইপিটা। এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স। বসে নাই 172.16.16.2 এই পাবলিক আইপিটা দেখে, হ্যাঁ সে এরকম দেখে। কিন্তু আমরা কি জানি, এই 172.16.16.2 এর নিচে আছে হচ্ছে 192.168.198.10, এটা নিচে আছে, কিন্তু ইন্টারনেট ওয়ার্ল্ড এটা দেখে না, সে একটা মাস্কিংটা দেখে। উপর দিয়ে সে দেখে লেভেলিং করা আছে একটা পাবলিক আইপি, কি সোর্স হচ্ছে আমার এখন হয়ে গেছে চেঞ্জ হয়ে, আমার এখানে হয়ে গেছে হচ্ছে একটা পাবলিক আইপি, যেটা আমার রাউটারের ওয়ান ইন্টারফেসে বসানো ছিল, হ্যাঁ। আর ডেস্টিনেশন হয়ে গেছে এটা হয়ে গেছে ডেস্টিনেশন, ঠিক আছে। আচ্ছা, এবার ডেস্টিনেশনের কাছে সে গেল, 888 এর কাছে গেল, 888 এটা রিসিভ করলো, রিসিভ করার যেহেতু এটা পাবলিক আইপি সবাই এটা অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করে ফরওয়ার্ড করে দিয়েছে, ফরওয়ার্ড করে 888 এর কাছে পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পরে 888 আসলো, আসার পরে এটা রিসিভ করলো, রিসিভ করার পরে হ্যাঁ সে ইয়ে করলো। এবার সে রিপ্লাই করবে না, রিপ্লাই করার সময় সে কি দেখবে, সোর্সটাকে, সোর্স হচ্ছে একটা পাবলিক আইপি, সে এবার ওই পাবলিক আইপির কাছে সে আবার রিপ্লাই প্যাকেটটা পাঠাবে। পাঠানোর পরে যেই পথে আসছিল সে ওইভাবে ঘুরে 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 সে এই রাউটারের কাছে চলে আসলো আবার, ঠিক আছে। আসার পরে এই রাউটার কি করবে, আসার পরে এই রাউটারটা দেখবে সে ঠিক যেভাবে এটার উপরে মাস্কিংটা বসাই দিছিল, হ্যাঁ র্যাপ করে, ওই মাস্কিংটা সে আবার এটাকে খুলে ফেলবে, স্ট্রিপটাকে সে খুলে ফেলবে। খুলে করার পরে সে দেখবে ও আচ্ছা এটার মধ্যে তো লেখা আছে 192.168.19 প্রাইভেট আইপি বসানো আছে, আচ্ছা হ্যাঁ এটা আমি তো চিনি, এটা কি, এটা মাত্র ল্যানের একটা আইপি, সেই প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেবে ল্যান। তাহলে নেটের কাজটা কি, নেটের কাজ হচ্ছে একবার সে প্রাইভেট আইপির উপরে পাবলিক আইপি বসায়া প্যাকেটটাকে একটা পাবলিক প্যাকেট বানায়া সে উপরের দিকে পাঠায় দেয়, আবার উপর থেকে যে প্যাকেট রিসিভ করে ওইটা থেকে যদি সে মাস্কিং কোনো কিছু থাকে ওটাকে সে স্ট্রিপ করে উঠায় সে মূল প্যাকেটটা বাইর করে নিচের থেকে প্যাকেটটা বাইর করে সে ল্যানের কাছে পাঠায় দেয়। এটা হচ্ছে আপনার নেটের কাজ, ঠিক আছে। এই কাজটাই দেখেন এইখানে করা হয়েছে, হ্যাঁ নেটের মধ্যে যে এই কাজটা আমরা করছি এই কাজটাই আমরা এখানে করছি। এই যে এখানে আমরা কি বলছিলাম, যে যদি সোর্স যদি এইটা হয়, হ্যাঁ সোর্স যদি এটা হয়, তাহলে তুই মাস্কিং করো এই যে 1 নাম্বার পোর্টে যে পাবলিক আইপি বসানো আছে এই পাবলিক আইপি তুই মাস্কিং করে বসাও, বসায়ে এই যে মাস্কিং করে, এই যে মাস্কিং করে বসায়ে তুমি পাঠায় দাও। পাঠাবো হচ্ছে এই, তারপর এটা করে সে রাউটারের রাউটিং টেবিলের কাছে পাঠায় দেয়। রাউটিং টেবিল তখন করে কি, রাউটিং টেবিল সে রাউট ধরে এই যে এখানে 000 রাউট, এই রাউট ধরে সে গেটওয়ের কাছে পাঠায় দেয়, তার উপরে পাঠায় দেয়, ঠিক আছে, উপরের দিকে পাঠায় দিল সে, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে নেটের কাজ। নেট আরেকটা ভাবে করা যায়, হ্যাঁ সেটা হচ্ছে সোর্স বেজ নেট। সোর্স বেজ নেট কি, যে আমার কাছে ধরেন আমার রাউটারে 2টা পাবলিক আইপি আছে, আমি চাচ্ছি যে 888 সবসময় ISP1 দেওয়া যাবে, হ্যাঁ, বা আমি CNN.com এটার যে পাবলিক আইপিটা এটা সবসময় ISP1 দেওয়া যাবে, আমি অন্য কোনো দিক দিয়ে নিতে চাই না, সবসময় ওই দিক দিয়েই যাবে সে, ঠিক আছে। এটা যদি আমি করতে চাই তখন আরেকভাবে নেট করা যায়, সেটা হচ্ছে এই মাস্কওয়ার্ড না কইরা সেটাকে বলা হচ্ছে যে সোর্স নেট, ঠিক আছে। এই সোর্স নেট সিলেক্ট করে এইখানে যদি আমি আইপিটা বসাই দেই, পাবলিক আইপি উপরের পাবলিক আইপি যদি বসাই দেই এভাবে 16.16.2 এভাবে যদি পাবলিক আইপিটা বসাই দেই, তাহলে সে অলওয়েজ এই আইপিতেই নেট হয়ে বের হয়ে চলে যাবে, হ্যাঁ অন্য কোনো আইপিতে যাবে না,
ঠিক আছে? যদি সোর্স এটা হয়, এখানে সোর্স ডেস্টিনেশনটাকে আমি স্পেসিফিক করতে পারি, ডেস্টিনেশন 18888 এরকম স্পেসিফিক করে দিতে পারি। স্পেসিফিক করে আমি বললাম শুধু এই আইপিটা, ডেস্টিনেশন এই আইপিটা তুমি এই সবসময় এইটার উপরে সোর্স নেট হয়ে বের হয়ে চলে যাবে। ঠিক আছে? এটার অনেক কাজ আছে, অনেক রকমের কাজ আছে এটা। সো এটা আপনি বড় বড় মানে আপনার যদি আরো অনেক কমপ্লিকেটেড নেটওয়ার্ক হয় তখন এরকম নানান ভাবে সোর্স নেট হাবে যাবে, অনেক কিছু করতে হয়। একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সাপোজ, এটা অবশ্য রিয়েল টাইম এক্সাম্পল না দিলে আসলে অত ভালোভাবে বুঝবেন না, হ্যাঁ, তারপর আমি চেষ্টা করি যতটুকু আপনাদেরকে বোঝানো যায়। মনে করেন আপনার দুইটা নেটওয়ার্ক আছে, এটা আপনার হেড অফিসের নেটওয়ার্ক, হ্যাঁ, ধরেন এইখানে আপনার আরেকটা নেটওয়ার্ক আছে, আপনারা এর আগের দিন ভিপিএন করছিলেন না, হ্যাঁ, হেড অফিসের নেটওয়ার্ক আছে। সো আপনি কি করতেছেন, আপনি এখান থেকে এখানে একটা ভিপিএন টানেল করলেন, ঠিক আছে? সাপোজ আপনার ব্রাঞ্চ নেটওয়ার্ক থেকে হেড অফিস নেটওয়ার্কে একটা ভিপিএন টানেল করলেন, হ্যাঁ, আচ্ছা, এবার আপনার ব্রাঞ্চ নেটওয়ার্কের আইপি কত? ব্রাঞ্চ নেটওয়ার্কের আইপি হচ্ছে, একটা ব্রাঞ্চ নেটওয়ার্ক টানলেন, ব্রাঞ্চ নেটওয়ার্কটাই না আপনি আইপি বসাচ্ছেন হচ্ছে, সরি, এইখানে আপনি সাপোজ আইপি দিলেন হচ্ছে 192.168.1.1.0/24 এটা আইপি দিলেন, ঠিক আছে? তাইলে এখন আপনি যখন, এখানেও তো আপনার নেট আছে, এটা আপনার ব্রাঞ্চ নেটওয়ার্ক, ঠিক আছে? এখানেও আপনার নেট আছে, এখানেও নেট আছে, আর এখানে তো আছে একটা নেট। আচ্ছা, তাহলে আপনি যখন দেখেন আপনি দুই জায়গাতেই আপনার নেট আছে, এই নেটের উদ্দেশ্য হচ্ছে ও এখান দিয়ে আসবে, আইসা তারপরে ইন্টারনেট যখন হবে তখন এই নেট দিয়ে ইন্টারনেট দিয়ে বের হয়ে চলে যাবে, ঠিক আছে? আবার এই নেটের উদ্দেশ্য হচ্ছে এই ল্যান্ডটা যদি ইন্টারনেট হয় তাহলে এই দিক দিয়ে বের হয়ে চলে যাবে, ঠিক আছে? আর ভিপিএন আমি করছি যাতে এই যে 192.168.1. এই ব্লকটা যেন এই ব্লকটাকে ভিপিএন এর থ্রুতে পায়, অর্থাৎ যদি আমার ডেস্টিনেশন যদি হয় যে এই ল্যানের আইপি, তাহলে সেই দিক দিয়ে যাবে, এই ভিপিএন দিয়ে যাবে, এই ভিপিএন দিয়ে যায় এখান থেকে এখানে আসবে, ঠিক আছে? আবার ও যদি এখানে যেত তাহলে এই দিক দিয়ে যাবে, এই ভিপিএন দিয়ে এসে এখানে আসবে। এটা হচ্ছে আমার টার্গেট। এখন দেখেন যেহেতু দুইটা রাউটারই নেট আছে, হ্যাঁ, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমি কি একটু মনোযোগ দিয়ে দেখেন এই জিনিসটা, হ্যাঁ, এটা খুব ট্রাবল শুট, এটা খুব প্রবলেম হয়, এই জিনিসটা অনেকেই বুঝে না কেন হচ্ছে, আমি পাই না, আমি ওই পাশ থেকে ওই পাশে পাই, এই পাশ থেকে ওই পাশে পাই না, নানান রকমের কোয়ারি হয় এগুলোর জন্য। এই কারণে আমি আজকে নেটের ইয়াটা আলাদা করে রাখছি আপনাদেরকে। এই যে এইখানটায় এটা আমি উঠাই দিই, এটাকে আনডু করি, আনডু আনডু, চেঞ্জ হয়ে গেল, আগের মতো হয়ে গেছে, ঠিক আছে? এখানে আপনি দেখেন আপনি নেটের মধ্যে কি বলছিলেন, সোর্স যদি এইটা হয়, ডেস্টিনেশন যদি এনি ডেস্টিনেশন হয়, তাহলে কি তুমি মাস্কিং হয়ে এক নাম্বার পোর্ট দিয়ে বের হয়ে চলে যাবে। এখন আপনি রওনা হয়েছেন, আপনার সোর্সকে আপনার এটা হচ্ছে আপনার সোর্স 198.10 হচ্ছে আপনার সোর্স, ডেস্টিনেশন হচ্ছে আপনার এই যে ব্রাঞ্চের এই আইপিটা, এটা হচ্ছে ডেস্টিনেশন। এখানে একটা 1 বেশি করে গেছে না, এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন, হ্যাঁ। তাহলে আপনার ডেস্টিনেশন যদি আপনার 1.10 হয়, তাহলে কি, তাহলে তুমি এই রাউটারের কাছে যখন আসবে এই ট্রাফিকটা, হ্যাঁ, রাউটার তো এখানে এনি ডেস্টিনেশন দিয়েছে, সে তো এটা মাস্ক আউট করে ফেলবে, তাই না? লজিক অনুযায়ী তো সে এটা মাস্করিং করে এক নাম্বার পোর্ট দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করবে, তাই না? তখন কি হবে, প্যাকেটটা আর যাবে না, প্যাকেটটা মাস্করিং হবে, মাস্কআউট হয়ে কি হবে, সোর্স আইপি চেঞ্জ হয়ে যাবে, সোর্স আইপি কি হবে 172 সিরিজের আইপি হয়ে যাবে। তারপর রাউটিং টেবিলে আসবে, রাউটিং টেবিলে দেখবে হচ্ছে সোর্স হচ্ছে 172, ডেস্টিনেশন হচ্ছে 192.168 এর 1. সামথিং। সে কি করবে, এই প্যাকেটটা এখানে নিয়ে আসবে, এখানে আনার পরে এই রাউটার কাছে আসবে, পরে রাউটার কাছে আসবে, পরে রাউটার কাছে আসার পরে পরে রাউটার এটাকে পাঠাই দিবে, এটাকে পাঠাই দিবে হচ্ছে তার ল্যানের কাছে, ওই ডেস্টিনেশনের কাছে পাঠাই দিবে, হ্যাঁ। এইখান থেকে ইয়ে হবে, এই মাস্কিং হইলো, মাস্কিং এই রাউটার কাছে আসলে যেহেতু তার ডেস্টিনেশন 1, ডেস্টিনেশন ধরে এখানে চলে আসছে, কিন্তু সোর্স কিন্তু বদলাই গেছে, সোর্স কিন্তু 172.16 হয়ে গেছে। এখানে আসলো, এখানে সেখান থেকে রিজলভ করলো, রিজলভ করে এবার ও রিপ্লাই করবে না, রিপ্লাই করার সময় কি করবে, কার কাছে রিপ্লাই করবে, রিপ্লাই করবে হচ্ছে 172.16.16 2 এর কাছে রিপ্লাই করবে।
সো ওই প্যাকেটটা আবার এখানে আসবে, এখানে এসে দেবে ও আচ্ছা 172.16.16 সে তো এটা ইন্টারনেট দিয়ে, এই রাউট তো ইন্টারনেটের দিকে, তার এই রাউট তো ভিপিএন এর দিকে না, ভিপিএন এর দিকে তো তার ল্যানের রাউট, আর ওয়াইনের রাউট তো ইন্টারনেটের দিকে, সেটা শুধু ওয়াইনের ইন্টারনেটের দিকে পাঠাই দিবে। ঠিক আছে, তাহলে কি হলো, ইন্টারনেট দিকে গেলে এটা রিচ করবে না, ঠিক আছে, এটা ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে এই যে নেট যদি থাকে, হ্যাঁ, তাহলে দেখা যায় আপনার ভিপিএন টিপেন করলেন, রাউট টাউট দিলেন, সব ঠিক আছে, এই পাশের ল্যান ওই পাশের ল্যানকে পায় না। ঠিক আছে, এটাকে ইয়ে করার জন্য, এড়ানোর জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে নেট বাইপাস, একটা রুল করতে হয়। সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যে যদি 192.168. কত ছিল, 198.0/24 যদি সোর্স হয় এবং ডেস্টিনেশন যদি হয় 192.168.1.0/24 যদি তোমার ডেস্টিনেশন হয়, তাহলে তুমি হয়ে যাবে হচ্ছে অ্যাকসেপ্ট, কোনো নেট হবে না, এটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্ট। ঠিক আছে, এটা করে এটাকে আবার উপরে উঠাই দিতে হবে। কেন উপরে উঠাই দিতে হবে, কারণ হচ্ছে যে সে যখন নাকি এই রাউটারের কাছে আসবে, এই ল্যানের ট্রাফিকটা যখন রাউটারের কাছে আসবে, তখন সে প্রথম থেকে জিরো থেকে ইয়ে করে করে সে পড়তে 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 নিচের দিকে নামে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, তো সে জিরোতে দেখবে হচ্ছে এই এই ল্যান থেকে এই ল্যানে যদি যায় তাহলে অ্যাকসেপ্ট, মানে তুমি কোনো নেট হবা না। ঠিক আছে, নেট না হইলে তাহলে সে এই প্রথম রুলটাকে উইন করবে, উইন করে বের হয়ে যাবে, আর সে নেট হবে না, সে বের হয়ে যাবে, রাউটের কাছে যাবে, রাউটের সোর্স ডেস্টিনেশন আর চেঞ্জ হবে না, ওই 172 এর সোর্স আর বসবে না, না বসলে রাউটিং টেবিলে আসবে, সে দেখবে ভিপিএন এর ভিতর দিয়ে এটা রাউট দেওয়া আছে, পরের হপ হচ্ছে, তারপরে ব্রাঞ্চে যাবে, ব্রাঞ্চ আবার সিমিলার ভাবে রিপ্লাই দিবে, এবং সেম কাজটা ব্রাঞ্চেও করতে হবে, ব্রাঞ্চেও বলতে হবে সেম জিনিসটা। ব্রাঞ্চে কি বলতে হবে, যে 192.168.1.0 এটা যদি সোর্স হয়, ডেস্টিনেশন যদি এইটা হয়, তাহলে অ্যাকসেপ্ট করে ওইটাকে উপরের দিকে তুলে দিতে হবে। তাহলে ব্রাঞ্চে যখন রিপ্লাই দিবে তখন সিমিলার ওয়েতে কোনো রকমের মাস্কিং না করে সেই পাশ থেকে ওই পাশে ট্রাফিকটা পাঠিয়ে দিবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে নেট বাইপাস। এই কাজটা সিসকোতেও করতে হয়। সিসকোতে এটা এসিএল এর মধ্যে আপনার ওই যে বলছিল না, ইন্টারেস্টিং ট্রাফিক অ্যালাউ করতে হয়, কোথা থেকে কোথায় যাবে। ঠিক আছে, সিসকোতে এটাকে এসিএল এর মধ্যে বলে দিতে হয় যে এইখান থেকে এইখানে যদি যায় তাহলে কোনো নেট হবে না, এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, এটা অ্যালাউ হবে, অ্যালাউ হয়ে ট্রাফিকটা চলে যাবে। ঠিক আছে, এটা বাদ দিয়ে বাকি যা কিছু আছে ওইগুলা নেট হবে, বাকি অ্যাড্রেস লিস্টটা নেট হয়ে বের হয়ে চলে যাবে। হ্যাঁ, এইভাবে সিসকোতে অ্যাড্রেস লিস্ট দিয়ে করতে হয়, অ্যাক্সেস লিস্ট দিয়ে করতে হয়, আর এখানে হচ্ছে এইভাবে নেট বাইপাস করে একটা রুল করে উপরের দিকে তুলে দিতে হয়। উপরের দিকে তুলে দিলে এখান থেকে এখানে আর কোনো নেট হবে না। এই হচ্ছে নেটের জটিলতা। নেট নিয়ে আরো বহুত জটিলতা আছে, যারা আইএসপি তারা আছেন তারা নানান রকমের প্রবলেমে পড়বেন। বহুত কিছু আছে নেটের মধ্যে, যে নেটের মধ্যে গিয়া প্যাচ লাগিয়ে আটকায় যায়। হ্যাঁ, সো এইটুকু, এটা হচ্ছে নেটের বেসিক। এইটুকু যদি আপনি মাথায় ভালোভাবে ঢুকাইতে পারেন যে নেট কিভাবে হচ্ছে, প্যাকেটটা কিভাবে ইয়ে হচ্ছে, মাস্কিং হইতেছে, কিভাবে খুলতেছে, কিভাবে আগের প্যাকেটে ব্যাক করতেছে, এই কনসেপ্টটা নিয়ে যদি ইয়ে করতে পারেন, তাহলে যখন না কি ধরনের প্রবলেমে পড়বেন তখন রাউটারের মধ্যে ঢুকবেন, ঢুকে প্যাকেট নিজে প্যাকেট হয়ে যাবেন, নিজে প্যাকেট হয়ে রাউটারের ভিতর দিয়ে হাঁটা শুরু করবে যে আমি প্যাকেট, আমি পিসি থেকে রওনা হয়েছি, আমার ডেস্টিনেশন কি অমুক, আমি আসছি, আইসা এবার রাউটারের মধ্যে ঢুকছি, নেটের মধ্যে কি আছে, এই আছে, আমি কোন নেটের মধ্যে আমি পরিবর্তিত হয়ে গেলাম, এই নেটের মধ্যে আমি পরিবর্তিত হয়েছি, তারপরে এখান থেকে রাউটিং টেবিলে গেছি, রাউটিং টেবিলে আমার কি বলতেছে, কোন দিকে যাইতে বলতেছে, এইদিকে না ওইদিকে, যখন আমি সোর্স পরিবর্তিত হয়ে এটা হইলাম তখন আমি রাউটিং টেবিল অনুযায়ী কোন দিকে যাব, এদিকে গেলাম, তাহলে এদিকে গেলে কি হলো, আচ্ছা এই জায়গায় গিয়ে ড্রপ হয়ে গেছি আমি, তখন দেখবেন আপনার এই জিনিসগুলো, প্রবলেমগুলো, ট্রাবল শুটগুলো খুব সহজ হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, এই হচ্ছে, এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে কারো, কিভাবে অ্যাকসেপ্ট হচ্ছে, কি মানে এই যে এখানে কোনো জটিল মনে হচ্ছে কারো কাছে কোনো কিছু? না। আচ্ছা, সো মোটামুটি শেষ। ফায়ারওয়াল নিয়ে আসলে আজকে আলাপ করলে এটা কিছুই হবে না, ফায়ারওয়ালটা আর একটু বুঝার ব্যাপার আছে। আজকে কি আর কোনো কিছু ইয়ে করবো, কিউ কিভাবে করতে হয়, কিউটা কি দেখাবো নাকি কালকে ফায়ারওয়াল আর কিউ নিয়ে আলাপ করবো? আমার মনে হয় কালকে করি ফায়ারওয়াল কিউ নিয়ে আলাপ। আজকে যতটুকু আজকে অনেক বেসিক যেটুকু আছে এইটুকু নিয়ে একটু কালকে একটু আপনারা একটু
বেসিক নলেজ নিয়ে একটু স্টাডি করেন। মাইক্রোটিকের উইকিটা অনেক অনেক স্ট্রং, হ্যাঁ খুব সহজ এবং খুব সহজ ভাষায় লেখা। সো ওটা নিয়ে একটু পড়াশোনা করেন, পড়াশোনা করলে বুঝবেন। আমি বলবো মাইক্রোটিকের যদি কোনো রকমের কোনো কিছু প্রবলেম বা কোনো সলিউশন নিয়ে যদি আপনার শিখতে হয়, তাহলে মাইক্রোটিকের উইকি থেকে শিখেন, ইউটিউব থেকে না। আগে উইকি পড়েন, পরে ইউটিউব পড়েন। কারণ ইউটিউবে না অনেকে অনেকে ইয়ে করে, মানে অনেক কিছু হচ্ছে মুখস্থের মতো করে বলে যায়। যেমন একজন একটু আগে বললো না যে রিমোট ইয়াটা রিকোয়েস্ট আসলে কি কাজ করে। অনেক ইউটিউবে দেখবেন এইটা আন্দাজে টিক চিহ্ন দিয়ে দিচ্ছে আর ব্যাখ্যা করতেছেন এটার কি কাজ, কিন্তু উইকিতে এটার ব্যাখ্যা আছে। উইকিতে একটা টিক চিহ্ন দেওয়ার আগে এটার একটা বিশাল ব্যাখ্যা আছে এবং খুব সহজ ভাষায় লেখা আছে, এটা আপনি বোধগম্য, এটা আপনি পড়লেই বুঝবেন। হ্যাঁ, যে এটার কাজ হচ্ছে এটা। উইকিতে গুলোর প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে 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 ইয়ে করছে। একটু ধৈর্য ধরে ওইটা পড়লে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আসলে কোনটা কেন কাজ করতেছে। তারপরে আপনি ইউটিউবে দেখেন, ইউটিউবে হচ্ছে আপনি ওই সুন্দর করে দেখা যায় যে কোথায় কোথায় ক্লিক করতে হয়, কোথায় কি করতে হবে, সুন্দর করে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে যে মাইক্রোটিকে একটা রাউটার যখন কনফিগার করবেন, কোনটার পরে কোনটা করবেন, এটা একটা মানে মাথার মধ্যে হয়তো মনে থাকে না যে কোনটার পরে কোনটা করবেন। এটার একটা সহজ বুদ্ধি হচ্ছে, আপনি চিন্তা করেন আপনি পিসিতে কি করেন। পিসিতে ফার্স্টে আইপি বসান, তারপর সাবনেট মাস্ক বসান, তারপরে গেটওয়ে বসান, তারপর ডিএনএস বসান। সো ওইটারে ধরে আপনি কনফিগার করেন। তো ওইটাই পিসি মাইক্রোটিকে কি করে, প্রথমে আইপি বসাবেন, সাবনেট মাস্ক বসাবেন, গেটওয়ের জায়গায় ডিফল্ট আউট দিবেন, ডিএনএস এর জায়গায় ডিএনএস বসাবেন। এডিশনাল পার্ট হচ্ছে ল্যান পার্ট আর হচ্ছে নেট পার্ট। ল্যানে একটা আইপি বসাবেন, নেটে হচ্ছে গিয়া একটা নেটওয়ার্ক। এই দুটো হচ্ছে এডিশনাল কাজ। আর বাকি সব পিসি চেহারাটা মনে রেখে ওইভাবে কনফিগার করবেন, একটা রাউটার বেসিক কনফিগারেশন ডান, আর কিছু করতে হবে না। ঠিক আছে, সো আজকে তাহলে এই পর্যন্ত। আরেকটা কোয়ারি আসলে প্রথমে করা উচিত ছিল, এটা করতে ভুলে গেছি। কাল লাস্ট 2 দিন যে সিসকোর আইপি সিক নিয়ে আছে, এটা নিয়ে কি আপনারা স্টাডি করছেন? কোন রকমের কোয়ারি ছিল? তার কোনো কোয়ারি ছিল আমি লাস্ট আজকে first। আইপি সিক থেকে? আচ্ছা, অন্য যারা আছে তারা কি? আজকে অনেকেই নতুন আসছে, আইটি থেকে ছিলেন না এরকম কতজন আছেন আপনারা? আপনারা চ্যাট রুমে লিখতে পারেন যে ইয়েস অর নো। লাস্ট 2 দিনে ছিলেন না আইপি চেক এবং জিআরই ওভার আইপি চেক এই ক্লাসগুলোতে? আমি ছিলাম না। আসলে ওইভাবে বললে আমি বুঝতে পারবো না, কারণ আমি আচ্ছা, আচ্ছা। ক্যালকুলেশন করতে চাচ্ছি। আপনারা এখানে কমেন্টসে লিখলে বুঝতে পারবো কতজন ছিলেন কতজন ছিলেন না, তাহলে আমাদের নেক্সট প্ল্যানটা আমরা ওইভাবে করতে পারবো আসলে। আমার মনে হয় আমি একটা ভোট নেই। হ্যাঁ, ওটা বেস্ট। যারা ছিলেন তারা ইয়েস ভোট দিবেন, যারা ছিলেন না তারা নো ভোট দিবেন। আপনি দেখেন যে আপনার নিচে চলে আসছে ইয়েস নো ভোট। যারা একটা ক্লাস অ্যাটেন্ড করছে, এটা বিপদের কোশ্চেন। বিপদের কোশ্চেন। ওটা নো এর মধ্যেই দেন, সমস্যা নাই। তার মানে আপনি প্রথমটা করেন নাই। নো দিলাম ভাই। এখনো যারা দেন নাই, স্ক্রিনের নিচের দিকে ডান দিকে দেখেন ইয়েস নো ভোট আছে। যারা ভোট দেন নাই, কোশ্চেনটা হচ্ছে কারা আইপি চেক করছেন, কারা করেন নাই, এরকম। আচ্ছা, আমি ভোট দিচ্ছি দুইটাতেই, আপনি দুইটা ভোট বাদে রেখেন, ঠিক আছে? আমি ল্যাপটপ এবং মোবাইল দুইটা নির্বাচন করছি, তো দুইটা ভোট পড়ছে আমার। প্রশ্ন হচ্ছে ইয়েস থেকে বাদ দিব না নো থেকে বাদ দিব, সেটা হলো কোশ্চেন। আমি তো করছি ভাই, আপনি বিশ্বাস করেন, আমি করছি। আচ্ছা, এখনো 17 জন দিছে, 23 জন। 23 জনের মধ্যে আমি একজন। আমি বাদ দিলে 22 জনের মধ্যে 17 জন ভোট করছে, বাকি 5 জন করে নাই। 5 জন যদি ভোট যদি ওইদিকে দেয় তাও হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এবার পাবলিশ করে দিই। বাকি আর কেউ করে নাই। বাকিরা কি ঘুমাই গেল নাকি আল্লাহই জানে। নির্ঘাত ঘুমায় গেছে ভাই। দেখেন আমি পাবলিশ করে দিছি, তো বেশিরভাগই গেছে নো। আসলে নতুনই বেশি, মাত্র 5 জন মানুষ
অ্যাটেন্ড করছে, এটা একটা কথা হইলো। ও বাকিরা মনে ঢুকেই নাই, বুঝছেন, যারা নাকি সিসকো করছে এরা মনে ঢুকেই নাই, অনেকে ঢুকে নাই। হ্যাঁ, অনেকে ঢুকে নাই। আচ্ছা শাহিদ ভাই, আজকে সেশন কি শেষ? আজকে সেশন শেষ, কালকে ইম্পর্টেন্ট সেশন হচ্ছে, কালকে ফায়ারওয়াল করব, এটা খুব ইম্পর্টেন্ট ফায়ারওয়ালটা বোঝা। ফায়ারওয়ালেরও বেসিক যখন বুঝবেন তখন অনেক জায়গায় অনেক কিছু ইয়া করতে খুব সহজ হবে আপনাদের। তো কালকে ফায়ারওয়াল আর ব্যান্ডউইথ শেপিংটা দেখাবো, এই দুইটা দেখাইলে মোটামুটি ঘন্টা